আইভিএফ ছাড়া কিভাবে সন্তানের বাবা হবেন, আজকে এই সিক্রেটটি আমি উপস্থাপন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান জাভেদ। আজকে আসলে আমরা আইভিএফ ছাড়া কিভাবে সন্তানের বাবা হবেন এটা নিয়ে আসলে আমি একটি ভিডিও করার পরে আমার কাছে অনেক কোশ্চেন আসছে। আসলে এটা পসিবল কিনা, বা এটা প্রসেসটা কি, বা আসলে এটা আদৌ সম্ভব কিনা, অনেক ধরনের কোশ্চেন আসছে। তো এই জন্য আমি ভাবলাম যে আসলে আপনাদের এই কোশ্চেনগুলো তো হয়তো সবাইকে একে একে দেওয়াচ্ছে, একটা ভিডিও করে সবার জন্য উপস্থাপন করে দিই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আপনারা যেটা শুনছেন অথবা যেভাবে ভাবতেছেন আসলে সেটাই আমরা এভাবে ডিক্লারেশন দিচ্ছি যে আইভিএফ ছাড়াও আপনি কনসেপ্ট করতে পারবেন। কিভাবে সেটা আসলে আমরা কতগুলো প্রসিডিউর মেনটেন করি, সেক্ষেত্রেই সেই প্রসিডিউরগুলো যদি মেনটেন করা যায় সঠিকভাবে, আপনিও সন্তানের বাবা হতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের প্রথম মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে আমরা কি বিষয়গুলো আসলে চিন্তা করি বা কি বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসি। প্রথমত, পুরুষের কমপ্লিকেশনগুলোর মধ্যে একদম সবচেয়ে বেশি কমপ্লিকেটেড বা সবচেয়ে বেশি কমপ্লিকেশন আমরা মনে করি বা তাদেরকে খুব কমপ্লিকেটেড পেশেন্ট মনে করি, সেটা হলো তাদের অ্যাজোস্পার্মিয়া। আর অ্যাজোস্পার্মিয়ার নানা ভ্যারাইটি আছে, সেগুলো নিয়ে আমি আর ব্যাখ্যা করব না। এটার পরবর্তীতে আমাদের আরও কিছু বিষয় থাকে, যেমন অ্যাজোস্পার্মিয়ার পাশাপাশি অলিগোস্পার্মিয়া, অলিগোটেরাটোজোস্পার্মিয়া, অলিগোঅ্যাস্থেনোজোস্পার্মিয়া, অলিগোনেক্রোজোস্পার্মিয়া, বা সবগুলোর সাথে অনেক সময় সিভিয়ার ইনফেকশনও থাকে। তো সেক্ষেত্রে আসলে আমি এমনও অনেক পেশেন্ট দেখেছি যাদের অলিগোস্পার্মিয়া, যেটা আমরা মনে করি আমাদের এখানে হয়তো 2 থেকে 3 মাসের ট্রিটমেন্টে খুব ইজিলি আপনি সেটা রিমুভ হতে পারবেন, অথবা খুব দ্রুত সময় সেটা গিয়ার আপ হবেন। কিন্তু সে ধরনের পেশেন্টগুলো আমরা দেখেছি অনেক নামি দামি অনেক আছে, দীর্ঘ সময় অতিবাহিত করার ক্ষেত্রে আমরা এই ধরনের অনেক রিপোর্ট পেয়েছি, এবং কি অনেকের তিক্ত অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। তো সে ধরনের পেশেন্টের ক্ষেত্রে আসলে আপনাদের যদি অলিগোস্পার্মিয়াটা কারেকশন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি নর্মালি কনসেপ্ট করবেন, এটা নর্মাল ব্যাপার। এটা বেসিক্যালি একদম ডাক্তার বলতে হবে এমন না, সেটা এজ এ পেশেন্ট হিসেবে আপনিও বোঝার কথা। আর যাদের স্তনোজোস্পার্মিয়া, এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা মনে করি, অর্থাৎ আপনার স্পাম মুভমেন্টটা নাই, বা স্পামটা নর্মালি যেভাবে মুভ করার কথা সেভাবে মুভ করে না বিদায় আপনাদের স্পামটা আসলে কাজে লাগে না। তো সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো স্তনোজোস্পার্মিয়া সরাসরি থেকে থাকে, আবার অনেকের ক্ষেত্রে হয় কি অলিগোস্তনোজোস্পার্মিয়া, অর্থাৎ স্পাম কাউন্টটা কম, যেটুকু আছে সেটুকু মুভমেন্ট নেই। তো এই ধরনের পেশেন্ট যদি হয়, তাহলে আমরা মনে করি যে আপনার যে স্পামটা আছে সে স্পামটা আনহেলদি। তো সেক্ষেত্রে আসলে ওটাকে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে আসলে হেলদি করার জন্য ট্রাই করি। সেক্ষেত্রে আমাদের কিছু নানা প্রসিডিউর আছে। তো এটার পাশাপাশি আরও কিছু সিমটম আমাদের কাছে আসতেছে, যেমন অলিগোনেক্রোজোস্পার্মিয়া অথবা অলিগোটেরাটোজোস্পার্মিয়া। যেমন টেরাটোজোস্পার্মিয়ার ক্ষেত্রে আমরা যেটা মনে করি, অর্থাৎ যদি অলিগো থাকে তো আপনি বুঝবেনই সেটা কম, অথবা যদি অলিগো না থেকে থাকে, যেটুকু আছে সেটার ভিতরে ম্যাক্সিমাম স্পামের ক্ষেত্রে হয়তো ডাবল হেড, ডাবল টেল, অথবা মিড ফিস অ্যাবসেন্ট, এ ধরনের অনেক প্রবলেম থেকে থাকে। তো এটা বেসিক্যালি এটাও একটা অপুষ্টির কারণে হয়ে থাকে, অথবা আপনার সঠিক নার্সিংয়ের অভাবে হয়ে থাকে। সঠিক নার্সিংটা কিভাবে, আসলে নার্সিংটা স্পাম না, নার্সিংটা নিজেকেই করতে হয়। আমরা বাঙালিরা স্বভাবত একটু বোজন রসিক, আমরা যেখানে যা পাই সেটাই লুফে নেওয়ার চেষ্টা করি, সেটাই খাওয়ার চেষ্টা করি। আসলে আমার কতটুকু ক্যালোরি দরকার, কতটুকু প্রোটিন দরকার, ফ্যাট দরকার, কার্বোহাইড্রেট দরকার, ওটা আসলে আমরা অ্যানালাইসিস করার আমাদের পাওয়ারটা একটু কম। বিশেষ করে আমাদের এশিয়া অঞ্চলের ম্যাক্সিমাম দেশগুলোতে এভাবে চর্চা হয়, বিশেষত আমাদের বাংলাদেশটা আমরা বোজন রসিক হিসেবে আমরা ধরে নিই। তো আমাদের বিভিন্ন রকম খাবারের যে অনিয়মগুলো হচ্ছে, অথবা এই খাবারের মাধ্যমে যে টক্সিনগুলো আমরা কনজিউম করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি, সেই টক্সিনগুলো কিন্তু আমাদেরকে নেগেটিভ ফিডব্যাকগুলো ব্যাক দিচ্ছে। তো সেটার কারণে আমাদের হরমোনগুলো ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, আর এই হরমোন ইমব্যালেন্স হওয়ার কারণেই কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম তৈরি হচ্ছে, বিশেষ করে আমাদের অ্যাস্থেনোজোস্পার্মিয়া, টেরাটোজোস্পার্মিয়া, নেক্রোজোস্পার্মিয়া বা উইথ ইনফেকশন। তো এগুলো যদি আমরা আমাদের মেডিকেশনের মাধ্যমে, লাইফস্টাইল চেঞ্জিংয়ের মাধ্যমে, এবং কিছু আপনাদের জন্য এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমরা সেগুলা কারেকশন করে থাকি। তো এই জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করে, এবং আমরা যেভাবে নিয়মকানুনগুলো আপনাদেরকে বলি বা ওইভাবে যদি আপনারা এগুলো ফলো করেন, তাহলে আশা করি খুব দ্রুত সময়ে আপনি সেগুলো থেকে আপনার নর্মোজোস্পার্মিয়া বা নর্মাল কাউন্টে আপনি চলে আসবেন। আর নর্মাল কাউন্টে চলে আসলেই বেসিক্যালি আপনারা কনসেপ্ট করতে পারবেন।
আর সেক্ষেত্রে যদি আমরা মনে করি ফিমেল যেই ইনফার্টিলিটি বা মহিলাদের যে বন্ধ্যাত্ব, এই মহিলাদের বন্ধ্যাত্বের ক্ষেত্রে কিছু পেশেন্ট দেখে আমার মনে হয় অর্থাৎ অযথা ওনারা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়ে খেয়ে ওনাদের রোগগুলা মাল্টিপল ডিজিজে আক্রান্ত হয়ে গেছেন। কিভাবে? কারণ ওনার হয়তো একটা সময় ছিল যে আমার বাচ্চা হচ্ছে না কেন, একটু দেখে আসি, দেখতে গিয়ে আলট্রা করালেন, দেখতে গিয়ে আরও অনেক পরীক্ষা নিরীক্ষা বা হরমোনের পরীক্ষা নিরীক্ষা করানো হলো। এরপরে হয়তো আপনি মনে করতেছেন আপনার সামান্য একটু ফ্যাট ব্যথা করতেছে বা আমাদের ডানে ব্যথা বামে ব্যথা অনেক বলতেছে, কিন্তু বেসিক্যালি দেখেন কিছু বোঝার ব্যাপার আছে। আমাদের সাইকেলের সময় একটু পেইন থাকতে পারে বা ওভুলেশনের সময় একটু পেইন থাকতে পারে, অথবা আমাদের খাবার টাবার বা কিছু অনিয়মের কারণে কিছু পেইন থাকতে পারে। তো এগুলোর জন্য কিন্তু আমরা মেডিকেশন নিচ্ছি। তো এটার কারণে পরবর্তী মেডিকেশন নেওয়ার ফলে হলো কি আপনার এক জায়গায় ব্যথার থেকে পরবর্তী 2টা 3টা আরও কিছু সিমটম আপনার ডেভেলপ করলেন। তো এইভাবে আসলে ডিজিজ অনেকেই কিন্তু এইভাবেই আক্রান্ত হচ্ছেন। তো সেক্ষেত্রে ওনাদের জন্য পরামর্শ হলো আমরা আসলে বেসিক্যালি আপনাদের বডিটাকে ডিটক্সিফাইড করে, আপনাদের ইউট্রাসটাকে ডিটক্সিফাইড করে আমরা ট্রাই করে যে আমাদের নর্মাল প্রসিডিউরে আপনাদের হরমোনগুলোকে ব্যালেন্স করে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা অ্যাকসেপ্ট করার। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে না আমরা হয়তো হরমোন ঠিক হলে ঠিক হয়ে যাবে না, আসলে আপনার ফার্স্ট টাইম আমরা আসলে ইউজ করব কোথায় মেডিসিনটা, হিউম্যান বডিতে। তো দ্যাট মিনস হলো যে আপনার বডি বা আপনার এই যে জেনিটাল অর্গান যেটা সেগুলোকে ডিটক্সিফাইড করা। আর ডিটক্সিফাইডের মাধ্যমেও কিন্তু পরবর্তীতে কনসেপ্ট করতেছে, এরকম অনেক হিস্ট্রি আমাদের আছে। তো পাশাপাশি আরও কিছু কমপ্লিকেশন থাকে, যেমন টিউব ব্লক থাকতে পারে, অথবা টিউমার থাকতে পারে, অথবা অনেকের ফাইব্রয়েড থাকতে পারে, অনেকের সিস্ট থাকতে পারে, অথবা অনেকের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে, অথবা অনেকের এটার কারণে আবার ডায়াবেটিসটা ডেভেলপ করলো বা হরমোনগুলো অনেক বেশি ইমব্যালেন্স হয়ে যায়, তারপরে আপনাদের মিনসটা ইরেগুলার হয়ে যায়। তো এগুলাকে বেসিক্যালি এগুলো কারেকশনযোগ্য, এবং কি আমরা যেটুকু বললাম সবচেয়ে বেশি কমপ্লিকেটেড হলো আপনার টিউবটা যখন ব্লক হয়ে যাবে। এটাও ইনশাল্লাহ আমরা আমাদের কিছু প্রটোকল মেনটেন করে কিছু থেরাপির মাধ্যমে আমরা এগুলো কারেকশন করতেছি। তো এই কারণে বিশেষত আপনাদের অনেকে এএমএস লেভেলটা কম, সেটা বয়সের কারণে কমতে থাকে, কিন্তু অনেকের বয়স 30-এর কোটায় থাকা অবস্থায়ও আমরা 1 পয়েন্টের চেয়ে কম পাচ্ছি এএমএস লেভেলটা। তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটাকে কারেকশন করে আপনার পরিপক্ক ফলিকল অথবা ডিম্বাণুটাকে পরিপক্ক করে আমরা কনসেপ্টের জন্য পদক্ষেপ নিচ্ছি, এবং কি আশা করি অনেক সাকসেস রেট আমরা পাচ্ছি। তো আপনারা যে ধরনের প্রবলেমগুলো ভুগতেছেন বা আপনারা মনে করছেন আপনারা আইভিএফ করাবেন, বাংলাদেশে আইভিএফের পরিমাণটা আসলে আগে গুগলে সার্চ করুন, দেখুন আসলে কত পার্সেন্ট এটা সাকসেস হচ্ছে। হয়তো আমাদের বাংলাদেশে 13 থেকে 15%। তো সেটা আসলে সাকসেস কতটুকু সেটা আপনারা ইমাজিন করবেন। আর ইন্ডিয়াতে একটু বেশি কেন, কারণ ওনারা ডোনার স্পামটা বা ডোনার ওভামটা ব্যবহার করতেছে, এই জন্য তাদের কাউন্টটা বেশি, যেটা এজ এ মুসলিম হিসেবে আমরা হয়তো সেটাকে ভালোভাবে নিব না। এই ধরনের একদম লাস্ট স্টেজের একটা সিদ্ধান্তর আগে আমি রিকোয়েস্ট করবো আমাদেরকে একটু ভিজিট করুন, দেখুন আসলে আমাদের এখানে প্রসিডিউরটা কেমন বা আমরা কিভাবে সেই বিষয়গুলো মেনটেন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।